আমার এই আইন পেশায় আসার পিছনে দুটা প্রভাব আছে। একটা হলো বংশীয়ভাবে আমার বাবা ছোটখাটো জমিদার ছিলেন এবং এখন বিচারক ছিলেন। বিচারক মানে শেরে বাংলা শেরে বাংলার সময় যখন জমিদারি উচ্ছেদ হয় তখন উনি একটা আইন করছিলেন। এটা হলো এই যে ওনার যে বিচারক হিসেবে তার একটা ভূমিকা, ইয়া চেয়ার প্রেসিডেন্ট হিসাবে তার যে একটা ভূমিকা, এটা একটা পারিবারিক একটা প্রভাব আমার মধ্যে ছিল। ২ নম্বর, এটা ১ নম্বর। ২ নম্বর প্রভাবটা হচ্ছে আমি পড়াশোনা ডোমার স্কুল থেকে ম্যাট্রিক করে আমি গাইবান্ধায় থেকে বিএ পাস করি, তারপরে ঢাকায় এমএ ল। আমি তোফায়েল আহমদ, শাহজাহান সিরাজ, নুরে আলম সিদ্দিকী, আমরা সব একই সময়কার। পাকিস্তান আমলের কথা বলছি, তখনও বাংলাদেশ হয় নাই। তখন ৬ দফা ১১ দফা সব আন্দোলন হচ্ছিল। তো এই যে ঢাকায় পড়াশোনা করা এবং এই সমস্ত ছাত্রতাদের সংস্পর্শে থাকা বা ছাত্র রাজনৈতিক ৬ দফা ১১ দফার সাথে একটা সমীকরণ থাকার, এটাও একটা প্রভাব। এই দুই প্রভাবেই আমি আইন ব্যবসায় আমার আশা। উদ্দেশ্য হচ্ছে আইন ব্যবসা থেকেই আমি পার্লামেন্ট ইলেকশন, জাতীয় রাজনীতি এগুলোতে যাব, এবং এটা হয়েছে। আমি পার্লামেন্টে গেছি, আমি ডিউটি মিনিস্টার ছিলাম। আমি সারা পৃথিবীর যে বিখ্যাত যে দেশগুলো, প্রসিদ্ধ দেশগুলো আমি ট্যুর করছি। গাইবান্ধায় আমি পড়াশোনা করছি কলেজে, আইএ বিএ। শুধু তাই না, সেখানে আমি ছাত্র রাজনীতি করছি এবং ছাত্রলীগের সভাপতি ছিলাম জেলার। আমি এবং কিছুদিন আগে যে গত বছর মারা গেল ফজলুর রাব্বি, অ্যাডভোকেট ফজলুর রাব্বি, ডিপ্টি স্পিকার, আমরা একসঙ্গেই লেখাপড়া করছি ঢাকা ঢাকা ইউনিভার্সিটি। আমার বাবার ইচ্ছা ছিল ওকালতি এখানে না করা। আমি শুরু করেছি নীলফামারীতেই। আমার বাবার ইচ্ছা ছিল যে ওকালতি না করা, আমার ব্যারিস্টারি করা। তো যেহেতু আমার মাথায় ওই যে রাজনীতির পোকাটা ছিল, আমি ভাবলাম যে আমি যদি ব্যারিস্টারি করতে যাই তাহলে এসে আমাকে ঢাকায় থাকতে হবে। আর ঢাকায় সে ব্যারিস্টারি একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি চলতে না পারি তাহলে এখানে ব্যারিস্টারি হবে না। সেই কারণে সেটা আমি না করে আমি নীলফামারীতেই জয়েন করি, সম্ভবত 70 সালে। 70 সালে আমি আর এই ওহাব চৌধুরী আমরা একই সঙ্গে জয়েন করছি কলেজ। আমি যখন শুরু করি 70-এ, তখন দেশ স্বাধীন হয়নি। মানে দেশ স্বাধীন মানে স্বাধীন তো অনেকবার হচ্ছে, কয়েকদিন আগেও হলো। আমি 70-এর স্বাধীনতার কথা বলছি। তখনকার বিচার ব্যবস্থা সম্পর্কে বলতে গেলে মানে একটা একটা আকাশ জমিন ফারাক মনে হয়। তখন ছিল মহকুমা হাকিম, অর্থাৎ এসডিও, এসডিএম বলা হতো তাকে। এসডিও, উনি যখন প্রশাসক তখন উনি এসডিও, যখন উনি বিচারক তখন এসডিএম। উনি ফৌজদারি করতেন তখন। আর সিভিলটা তখনকার দিনে মুনসেফ ছিল, তাকে মুনসেফ বলা হতো। এই যে এইখানে যে পিছনে যে বাসাটা, মানে জজ সাহেবের চেম্বারটার পিছনে যে বাড়ি একটা আছে না লম্বা চড়া, এইটাতে মুনসেফ থাকতেন 2 জন। এখন যে প্রশ্ন করতে পারো যে মুনসেফ ছিল, তো এখন মুনসেফ কোথায় গেল? আমি একদিন সংসদে এই প্রশ্নটা তুললাম, স্পিকারকে দিয়ে নোটিশ দিয়ে আমি তুললাম যে মাননীয় স্পিকার,
আমাদের দেশ স্বাধীন হয়েছে। দেশ যখন স্বাধীন হয়েছে তো অনেক কিছুই তো স্বাধীন পরিবর্তন হওয়া দরকার। আমাদের ব্রিটিশ আমলে মুনসেফ ছিল বিচার বিভাগ। সেটা কি সারা জীবনেই থাকবে? যতদিন পৃথিবী থাকবে ততদিনে কিন্তু আমাদের তখন এরশাদ ক্ষমতা, ততদিনে কিন্তু আমাদের একটা অ্যামেন্ডমেন্ট আসছে। সেটা হলো অ্যামেন্ডমেন্ট মানে প্রশাসনে বিকেন্দ্রীকরণ। তখন উনি এটা করলেন কি, ওই থানাকে আপগ্রেড উপজেলা আর মহকুমাকে জেলা করলেন। এই যে কনসিস্টেন্সিটা, জেলা উপজেলা, একটা কনসিস্টেন্সি, আমি সেটার উদাহরণ দিয়ে বললাম যে এই যে কনসিস্টেন্সিটা, এটা আমরা বিচার ব্যবস্থায় আনতে পারি। এবং আমি সাজেশন দিলাম যে সেখানে মুন্সিফের বদলে আমরা অন্য একটা পদ, যেমন জজ আছে, সাব জজ আছে, সহকারী জজ করতে পারি আমরা, এটা সাজেশন। সেদিনকার মতো এটা ওই পর্যন্ত স্থগিত থাকলেও উনি বললেন যে এটা আমরা একদিন আলোচনায় আনবো, মানে ইয়া দিয়ে, ওই মিটিং এর এজেন্ডা থাকে না, এজেন্ডা দিয়ে এটা আনবো। এবং পরে একটা এজেন্ডা দিয়ে এনে এটা সম্পর্কে সিদ্ধান্ত হলো যে মুন্সিফের পরিবর্তে এই যে সহকারী জজ, এবং এই সহকারী জজে আমরা সব সংসদ সদস্য একমত হয়ে বিলটাতে সই করলাম। বিলটা পাস হয়ে গেল। সেই বিলে আমারও সই আছে। এই সংসদ থেকে ইয়া সাব, সরি, মুন্সিফ থেকে সহকারী জজ, এই যে বিলটা, এটা তো আমারও সই আছে। এখন এটা হলো বিচার ব্যবস্থার যে, যারা বিচার করে বিচারকদের যে সাংগঠনিক যে ইয়াটা, সেইটা একধারে ক্রিমিনাল ইয়া করতেন এসডিও বা এসডিএম, আরো ম্যাজিস্ট্রেট থাকতো, আর একধারে হলো সিভিল, সিভিল শুধু এইটাই করতো, এই যে মুন্সিফ। তখন আমার ওই মুন্সিফের আমলে এখানে এর বেশি ছিল না, কারণ তখন এটা মহকুমা। পরে যেহেতু থানার থেকে ইয়া হলো উপজেলা, উপজেলা থেকে জেলা হলো, জেলা প্রশাসক আসলো, প্রথম সাব জজ আসলেন, প্রথমে জজ আসেন নাই, প্রথমে সাব জজকে নিয়ে আসলেন গভর্নমেন্ট, আর সেটা রংপুর থেকে, রংপুর থেকে একদম। এই যে শুরু হলো সেপারেশন সব জুডিশিয়ারি দিয়ে, একদিকে ক্রিমিনাল একদিকে সিভিল। তখন বিচারের যে আবহাওয়া ছিল, বিচার বলতে যেটা মানুষ বুঝতো সেটা হলো যে উপরে আল্লাহ আর নিচে হলো বিচারক, এর মাঝে কেউ নেই। মানে কোনো অ্যাগ্রিভ পার্সন, জমি জমা নিয়ে হোক, অন্য কোনো বিষয় নিয়েই হোক, যদি ইয়েতে পড়ে, মামলা হোক বা সমস্যায় পড়ুক, এবং দ্য ম্যান ইজ বিং হ্যারাস্ট হচ্ছে সে, তখন সে বলতো তা আমার কেউ না থাকলে বিচারে যাব, বিচার আছে। তাহলে বিচারকে কত সম্মান করতো তখনকার দিনের লোক, আর বিচারকরাও ওই জিনিসটা অনুভূতি করতো, তারা অনুভব করতো যে মানুষের আমাদের সম্পর্কে ধারণা কিন্তু এই নেক্সট টু গড, ফাঁসি দিতে পারতো, ফাঁসি দেওয়ারও ক্ষমতা ছিল জজ সাহেবদের। সেদিক দিয়ে একটা ক্ষমতা, আর একটা ক্ষমতা হচ্ছে এই যে বিচারের মাধ্যমে, এটা তখন ছিল। তখন এসডিও সাহেবদের প্রশাসনিক ব্যাপারে তো বিভিন্ন জায়গায় যেতে হতো, টুর করতে হতো, আর ম্যাজিস্ট্রেসিটা একটু অন্যরকম ব্যাপার। কিন্তু এই যে সিভিল, সিভিল যারা ডিল করতেন তারা হলেন প্রথমত মুন্সিফ, পরে হলো সহকারী জজ। এনারা এই অফিস টু বাড়ি,
এর বাইরে কোথাও যেতেন না, অফিস আর বাড়ি, আর কোথাও যেতেন না, এবং কোনো সামাজিক অনুষ্ঠান এটা ওটা কোথাও যেতেন না। এগুলো সরকার উপর থেকেই বার ছিল, বিধিনিষেধ ছিল। কারণ এটা করতে গেলে হবে কি, তারা তখন সামাজিকতার কারণে অনেক সময় অনেক ব্যাপারে প্রভাবান্বিত, ইনফ্লুয়েন্স হতে পারে। এটা বিচারের একটা একটা অংশ। এখন আমরা কি দেখি, এখন এই যে পরিবর্তনটা, যেটা আমি আগে যেটা বললাম, যে বিচারের যে মানুষের বিচারের প্রতি যে একটা উচ্চ আকাঙ্ক্ষা বা একটা নির্ভরশীলতা, এবং বিচারকদেরও ভিসে ভিস বিচার প্রার্থীদের উপরে যে তাদের একটা সহানুভূতি বা একটা দায়িত্ব, তাদের দায়িত্বটা, এটা ওনারাও অনুভব করতেন, বিচার প্রার্থীরাও অনুভব করতো, তাদের উপর নির্ভর করতো, এবং বিচারকরাও এটাকে মূল্যায়ন করতেন সেই জায়গায়। এবং বিচারকরা রীতিমতো পড়াশোনা করতেন। তখনকার দিনের যারা সিনিয়র লয়ার, যাদের ওরা মনে করতেন যে এনারা পড়াশোনা করে, এনারা আইন জানতে তো হয়, তাদেরকেও মূল্যায়ন করতেন। হয়তো কোনো একটা বিচারে শেষ মুহূর্তে সে একটা কনক্লুশন দিবেন, তখন সিনিয়র লয়ারকে এনে ডাকলেন, ডেকে বললেন যে উকিল সাহেব, এই ব্যাপারে আপনার, যেমন আমাদের হাইকোর্টে এখন আছে না, এই যে কি বলে এটা, চিফ জাস্টিস অনেক সময় সিনিয়র লয়ারদেরকে ডেকে নিয়ে ওনাদের মতামত নেয়, এইরকম আর কি। এইখানে একিউমেন্স প্রিভিলেজ ছিল না, ওখানে আছে। এই যে পার্থক্যটা, এখনকার ম্যাজিস্ট্রেট জজ সম্পর্কে অনেক কথা শুনি। আমি এখানে বিচার থাকাকালীন আমি দুজন জজ পেয়েছিলাম যারা হাইকোর্টে গেছেন, সিকদার মকবুল, আর একজন ছিলেন খান আজাহার আলী বোধহয় সম্ভবত। দুজনাকেই আমি হাইকোর্টে গিয়ে দেখা হয়েছিল আমাদের হাইকোর্টে, আমি তখন এমপি। এই যে বিচ্যুতিটা, পরিবর্তনটা বিচারের কেন হয়েছে করছি, পরিবর্তনটা অন্য কোনো কারণে না। আমি যেটা মনে করি, সেটা সব কিছুর পিছনেই অর্থটাই কাজ করে। এই যে ডিমোরালাইজেশন, এই যে বিচারের নামে প্রহসন, এগুলো সব কিছুর মূলে কিন্তু আর্থিক যে লাভ। এখন আমি শুনি, আমাদের সময় নিয়ম ছিল মানুষ বিচার পাবে কোথায়, কি করে? আগে যে বলতো যে কেউ যদি আমাকে আর না থাকে, তা আমার আইন আছে। তখন আইনে ছিল 15 দিনে একটা ডেট পড়তো। আমরা মামলা করেছি, তো আমি তো 25-30 বছর মামলা করছি, পিপি ছিলাম। তখন দেখেছি যে মাসে 2টা ডেট পড়তো, 15 দিনে একটা। এখন এখন আমি শুনি যে 4 মাসে একটা ডেট পড়ে, 5 মাসে একটা ডেট পড়ে। আমি এখন প্র্যাকটিস করি না, বাট আসে বন্ধু বান্ধবের সঙ্গে টিয়া অভিজ্ঞতা, হয়তো কথাটা কি ঠিক, 4 মাস 5 মাস পরে ডেট পড়ে। এই যে ডেভিয়েশনটা, বিচ্যুতিটা, একটা জিনিসের সবকিছু টাইম ইজ ফিক্স, সময় কথা বলে, এবং টাইম ইজ দি বেস্ট হিলার অফ প্রবলেম। সময় সমস্যার সমাধানের একটা অনন্য উপায়। সেই সময়টা যদি কোনো মূল্যায়ন না থাকে, তাহলে স্বাভাবিকভাবে পরিণতিটাও ভালো হবে না। আমি ফৌজদারি সিভিলে বলি, আগে সিভিলে এখন নিচে উপরে জজ, ডিস্ট্রিক্ট লেভেলে। এখন জজ আবার এখন 2জন হয়েছে, তাই না? র্যাঙ্ক অ্যান্ড স্ট্যাটাস অফ, একজন হচ্ছে সেশন জজ, আর একজন বোধহয় আমাদের নারী শিশু জজেরও বোধহয় একই স্ট্যাটাস, নারী শিশু। তখন এগুলো ছিল না। তখন একজন জজ সিভিলে, নিচে ডাউন টু জজ হলো ওই যে সহকারী জজ, আর ওদিকে ডিএম। ডিএম মানে ডিসি, ধরুন ওয়ার্ক ইন দ্য ক্যাপাসিটি অফ
ইয়া প্রশাসক হিসাবে, তখন উনি ডিসি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। when he works as জুডিশিয়াল অফিসার, তখন হলো উনি ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো সাধারণত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে ওনারা খুব একটা মামলা টামলা নিয়ে ঝামেলা করতে চান না, বেশিরভাগ এডিএমকে দেন। এডিএম, ওনার পক্ষে এডিএমকে দেন। তখন বিচার হতো, বিচার ছিল দেশে। আচ্ছা, আমি তাহলে ওইখানে শেষ করলাম। একটা হয়তো পারিবারিক প্রভাব, আইন পেশায় আসা। আর একটা হলো যে ঢাকায় ছাত্রদের সাথে হয়ে যে প্রভাবান্বিত হয়েছিলাম, তাতে আমার হচ্ছে যে আমি আগামীতে পলিটিক্স করব। পলিটিক্স করলে আইন পেশায় নির্বাহিতে থাকলে সুবিধা, এলাকার সাথে যোগাযোগ থাকবে। এই যাই হোক, এখনকার প্রশ্নে আসি। আমি তো বেসিক্যালি শুধু ওকালতি করি নাই। আমি যখন এখানে এসে জয়েন করলাম, তখন জনাব আলী সাহেব হচ্ছেন সেক্রেটারি, আমি অফিস সেক্রেটারি। এরপরে আলটিমেটলি আমি স্বাধীনের পরে জিল্লুর রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন, উনি আসলেন এখানে। উনি এসে কর্মী সভা টভা করে টোরে উনি আমাকে সেক্রেটারি করে গেলেন, তখন আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি। তো সেই হিসাবে আমি শুধু একজন নিজেকে একজন পেশাজীবী আইনজীবী বা লয়ারই মনে করতাম না। আমাদের বড় নেতা ছিলেন রৌফ সাহেব। রৌফ সাহেব উনি চলে গেলেন ইয়াতে, অন্য দলে চলে গেলেন আর কি। আফসার মুখতার অ্যাবসকন্ডিং, ওনার বিরুদ্ধে কেস হলো ডিসপ্রপোর্শনেট প্রপার্টি 11, বোধহয় 11 কি 12 এমএলআর, এমএলআরের 11 কি 12 ধারায় ওনার বিরুদ্ধে কেস হলো। উনি অ্যাবসকন্ডিং, দেশেই ছিলেন, আমরা জানতাম, কিন্তু মানুষ জানে যে উনি নাই, বাইরেটাই। জোনাবাড়ি সাহেব অ্যাবসকন্ডিং, আর জোনাবাড়ি সাহেবের ছোট ছেলেকে জাসদরা, ছোট ভাইকে জাসদরা মেরে ফেললো। তখন একটা জাসদ অ্যাক্টিভিটি ছিল, জাসদ পলিটিক্স। সেই সময়কার ইয়াং যারা তারা কিন্তু সব জাসদ করতো। কেন যেন জাসদে জয়েন করলো, ওইটা বলতে গেলে অনেক কথা, বলবো না। আর উনিও অ্যাবসকন্ডিং হয়ে গেলেন। তাহলে দুজন নাই, তিনজনে নাই। রৌফ সাহেব তো মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে ওনার দলে গেলেন। এখানে তো চারজন মূলত নেতা, চারজন এমপি, একজন রৌফ সাহেব, একজন আফসার মুখতার, উনি পরে লয়ারে হলেন। এটা কনভার্টেড করলো না ইয়াদেরকে, মোক্তারদের। হ্যাঁ, জনাব আলী সাহেব তিনজনেই নেই। আর একজন ছিল আলিম, সৈয়দপুরের, যার ওয়াইফ এই লাস্ট ছিল রাবেয়া আলিম। আমার সাথে খুব ঘনিষ্ঠতা ছিল দুজনেরই, স্বামী স্ত্রী দুজনেই। আমি তখন ডিস্ট্রিক্ট চেয়ার তো সেক্রেটারি, মিটিং টিটিং ডাইরেক্টর সবাই আসতো আমার বাসায়, অফিস ছিল, অফিসে মিটিং। এই যে একটা হলো, ওই যে বললাম যে দুপুরে লাঞ্চ করার পরে চলে যেতাম, কারণ আওয়ামী লীগ তো তখন ডিজঅর্গানাইজড। তো আমাকে জিল্লুর রহমান সাহেব ডাকলেন, ডেকে বললেন যে আপনাকে সেক্রেটারির দায়িত্ব দেওয়া হলো, আপনি আওয়ামী লীগটাকে রিঅর্গানাইজ করেন। সেই হিসাবেই উনি আর আব্দুল রাজ্জাক সাহেব দুজনেই আমার খুব রেসপেক্টেড লিডার ছিলেন। একটা পর্যায়ে এসে এরপরে আমরা শেখ হাসিনাকে আনলাম ইন্ডিয়া থেকে। উনি তো ছিলেন পশ্চিম জার্মানিতে, সেখান থেকে স্পেশাল ইনভয় দিয়ে ইন্দিরা গান্ধী তাকে ইন্ডিয়ায় নিয়ে আসে। এখান থেকে অনেক দিন পরে আমরা তাকে, আমাদের কাউন্সিল হলো ঢাকায়, সেই কাউন্সিলে মানে খুব গ্রুপিং হয়ে গেল প্রেসিডেন্ট নিয়ে। সেক্রেটারি রাজ্জাক সাহেব, আর প্রেসিডেন্টের ক্যান্ডিডেট 2-3 জন। তখন আমরা গোপনে বসে, আমি তখন সেন্ট্রাল কমিটির মেম্বার, তখন গোপনে বসে আমরা ডিসাইড করলাম যে ঐক্যের প্রতীক হিসাবে আমরা শেখ হাসিনাকে সভাপতি করব। অ্যাকর্ডিংলি পরবর্তীতে আনা হলো, এবং উনি যেদিন আসলেন ঢাকা বিমানবন্দরে, কি লোকের এটা না দেখলে বলা যাবে না। আসলেন, আসার পরে উনি পার্টির দায়িত্ব নিলেন।
একটা পর্যায়ে এসে আওয়ামী লীগ বাকশাল আবার একটা সমস্যা দেখা দিল। রাজ্জাক সাহেব বলে যে না, বাকশাল করে মারা গেছেন বঙ্গবন্ধু, সুতরাং বাকশালই আমাদের ইয়ে, আর ইয়া হচ্ছে শেখ হাসিনা হচ্ছে যে আওয়ামী লীগ। এটা নিয়ে বিতর্ক হলো। আমি বাকশালের পক্ষে বক্তব্য রাখলাম। সাংগঠনিক ভালো ইয়া ছিলেন, অর্গানাইজার ছিলেন ইয়ে। যাই হোক, এইটার পরিপ্রেক্ষিতে ভাগ হয়ে গেল দলটা। তখন আমি, আমার দুলা ভাইয়ের খুব ক্লোজ বন্ধু ছিলেন এরশাদ সাহেব, তখন উনি ক্ষমতায়। এরশাদ, এই যে বসুনিয়ার হাট আছে না খোয়া এতে, এই বসুনিয়ার হাটের যে জমিগুলো, বসুনিয়া ফ্যামিলি, দুলা ভাইটাই হচ্ছে বসুনিয়া ফ্যামিলি। আর দুলা ভাইয়ের জমির উপরেই এই হাটটা হয়েছে, বসুনিয়ার হাট। তো 7 দিন 10 দিন ছুটি হলে এরশাদ সাহেব চলে আসতেন দুলা ভাইয়ের সাথে খাটুরিয়া। খাটুরিয়া এখানে এসে ঘুরতেন, খাইতেন, পুকুরে মাছ মারতেন, গোসল করতেন, করতোয়া পাশে শিকার করতেন বন্দুক নিয়ে। এগুলা একদিন উনি এখানে আসছিলেন, সেদিন তিনি এগুলো স্মৃতিচারণ। আমি এমপি হওয়ার পর প্রথমে কিন্তু আমি ডিস্ট্রিক্ট কাউন্সিলের চেয়ারম্যান হলাম। আমাকে মনোনয়ন দেওয়া হলো জলঢাকা কিশোর, আমার কিন্তু 2টা সিট, একটা ডোমারডিমলা হোম আর একটা হলো কিশোরগঞ্জ জলঢাকা। আমাকে জলঢাকা দেওয়া হলো এই জন্য যে জাদুর মিয়ার মেয়ে, নাম শুনছো বোধহয়, খুব মুক্তি, খুব ইয়া ছিল, কি বলবো, খুব অহমিকাপূর্ণ একটা মেয়ে, মহিলা। সে জবরদস্তি ওই সিটটা নিল, ইয়াটা ডোমারডিমলা। আর স্বপন রংপুরে, ভাই বোন। আমার তো আর সিট থাকে না। তখন আমাকে নেতারা, বড় নেতারা, আমার হাইকমান্ড, দেশের আওয়ামী জাতীয় পার্টির যে হাইকমান্ড যারা, তারা আমাকে জলঢাকা দিলেন। জলঢাকা থেকে কোনো ক্যান্ডিডেট ছিল না, আমি রাজি হই না। আলটিমেটলি ওনারা বললেন যে, তো আমি একটা পর্ব হলো যে প্রথম ডিস্ট্রিক্ট দিল আমাকে জলঢাকা কিশোরগঞ্জ, এবং সেখান থেকে আমি নির্বাচিত হলাম। ওখানে ওটা কিন্তু আমার হোম কলেজ, ওখানে ভাই ব্রাদার কেউ নাই। আমার জন্মভূমিতে হলো ডিমলা, ওখানে কেউ নাই, সুতরাং আমি রাজি হই না। জোর করে ওনারা দিলেন চাপায় যে তুমি ইলেকশন করো, আমরা যতটুকু পারি তোমাকে হেল্প করবো। আলটিমেটলি আই ওন দ্য ইলেকশন। তখন এরশাদ জেলে, উনি জেল থেকে প্রত্যেক জেলায় একজন করে জেলা পরিষদের চেয়ারম্যান দিলেন মনোনয়ন, এখান থেকে আমাকে দিলেন ইনফরমেশন, এবং খুব বেছে বেছে বাসা বাসা লোককে নিচ্ছিলেন। এরপরে এই চলতেছে, জলঢাকা যাই আসি, জলঢাকা আমি অনেক কাজ করছি, সিমলার সব ডিস্ট্রিক্টেই ঘুরছি, গোটা ডিস্ট্রিক্টেই ঘুরছি। আলটিমেটলি 92 সালে 90 সালে উনি ছেড়ে দিলেন ক্ষমতা। ওই যে 3 জোটের দুর্বিহা। আসলে আন্দোলন কিছু হয়নি, আন্দোলন যেটা হচ্ছে ঢাকা বেস্ট আন্দোলন। ঢাকা বেস্ট, ঢাকার বাইরে কোনো আন্দোলন নেই। ঢাকার বাইরে 3 মাস মানুষ যাইতো যে আমাদের রাজা এরশাদ, আমাদের রাজা এরশাদ। হ্যাঁ, একদিন তখন শাহ মুয়াজ্জেম খুব প্রভাবশালী মিনিস্টার, মারা গেলেন কিছুদিন আগে। ওনার অনেক কেলিগার, উনি ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, অমুক তমুক মিনিস্টার। উনি একদিন এরশাদকে বলেন, স্যার এক কাজ করেন, আন্দোলন টান্দোলন এগুলো কিচ্ছু নাই, শুধু ঢাকা বেশি শহরে হচ্ছে রাত 2-3টার সময় 2টা লাশ ফেলায় দেন রাজপথে, 2টা লাশ ফেলায় দেন। ভোরবেলা উঠে যখন লোক দেখবে যে 2টা লাশ, কোথাকার আন্দোলন কোথায় যাবে। পলিটিক্যাল তথ্য ওনারা এগুলো এইভাবে মূল্যায়ন করতে। এরশাদ সাহেব আবার একটা জিনিস হচ্ছিল যে, এরশাদ সাহেব খুব হিউম্যানিটেরিয়ান লোক। উনি যে রক্ত, ওনার হাতে কিন্তু রক্ত ছিল না, যে কারণে হি ওয়াজ নট কিল্ড, হিজ ডেথ, মারা গেছে বাট নট কিল্ড। না, এটা করা যাবে না। আসলে হয়েছে অন্য ব্যাপার, আর্মি থেকে তার সাপোর্টটা ড্র করছিল। যাই হোক, উনি 90 সালে
ইয়া করলেন, ছেড়ে দিলেন ক্ষমতা, তারপর তাকে জেলে নেওয়া হলো। অনেক অনেক ঘটনা আছে এর পিছনে। তখন এই যে জিনিসটা, আমি তখন জেলা পরিষদ চেয়ারম্যান। এরপরে আমি 96 সালে আবার এমপি হলাম। সেটা হলাম ডোমারডিমলা থেকে। ডোমারডিমলা আমার হোম কনস্টিটিউয়েন্সি। এখন হয়তো তোমরা আসল প্রশ্নটার উত্তর দিচ্ছি, জবাব। এমপি সংসদ সদস্য হওয়ার পর আমি দেখলাম, অনুভব করলাম, আমার আগে তো অনেক এমপি ছিল, মিনিস্টার ছিল। মশিউর রহমান নিজেই ছিলেন সিনিয়র মিনিস্টার, রৌফ সাহেব ছিলেন হুইপ। তো কেউ এই ডোমারডিমলার যে যাইতাম, বাড়ি যাইতাম গরুর গাড়িতে, যাইতে আসতে 3 দিন লাগে। কোনো কাজ যদি হয়েছে, বাবা আসতেন, রেন্ট সুট টুট এগুলো থাকতো, আগের দিন আসা, পরের দিন কাজ করা, পরের দিন যাওয়া, 3 দিন। রাস্তাঘাটের এই অবস্থা, কোনো ব্রিজ নাই, বর্ষার সময় যোগাযোগ বন্ধ। আত্মীয়দের মধ্যে একটা যোগাযোগ থাকে না, বর্ষার সময় এটা বন্ধ। কারণ রাস্তাঘাট তো সব, ব্রিজ ট্রিজ নাই তোমার, সাইকেল তখন তো লিমিটেড। লোক, আমার মনে আছে পামুলি করতোয়া থেকে আরো 5 কিলো 7 কিলো দূরে আমাদের বাড়িতে লোক হেঁটে যাইতো। আমার বোন ছিল একজন ওখানে। এই যে উপলব্ধিটা আমার, স্কুল কলেজ নাই, তখন তো কলেজ একটা, ইঞ্জিনিয়ারিং কলেজ। সেটাও হয়েছে দবির মিয়ার কারণে। জমিরুদ্দিন আহমেদ আমাদের এখানকার সিনিয়র লয়ার ছিলেন, ওই ইয়াতে অনার নাম আছে ওই। এবং উনি ওনার ছেলে সন্তান ছিল না, ভালো লোক, জমিদার ফ্যামিলির লোক ছিলেন। দেখলাম যে এই যে জাদু মিয়া, রোব সাহেব, অমুক তমুক এতগুলো এমপি হয়ে গেছে, নিজের করছে, কিন্তু তোমার ডিমরার জন্য কিছু করেনি। সেটা যাতায়াত খাতেই হোক, শিক্ষা খাতেই হোক, সামাজিক ক্ষেত্রেই হোক, কোনোটাতে। তখন আমি এটা উপলব্ধি করলাম যে না, আমাকে এই যেগুলো হয় নাই এতদিন, শূন্য স্থানে এটাকে পূরণ করতে হবে। তুমি বিশ্বাস করো, 5 বছর যে আমি ছিলাম, 96 থেকে 10, না সরি, 2000 সাল, আমার মনে হয় 5টা দিনও আমি মানে রেস্ট করা বা সময় নষ্ট করা এটা আমি করিনি। এবং তুমি দেখছো যে প্রচুর আমি রাস্তাঘাট, স্কুল, কলেজ, সেখানে আমি একটা কলেজ করছি, ওই টেপাখড়ি বাড়ি যাইতে, তিস্তা কলেজ। যদি এটার উদ্যোগটা ছিল মনির, মনির চৌধুরী নাকি নাম, যে ও মজিদ মিয়ার ছেলে, ওরা আত্মীয় হয়। পরে আমি সবকিছু করছি, স্কুল, কলেজ, রাস্তা, বিদ্যুৎ, মানে একটা এলাকায় যা কিছু প্রয়োজন, মৌলিক যে চাহিদাগুলা মানুষের, সেগুলা মিটাবার জন্য আমি যতটুকু পারছি। এবং মানুষ বলে এখনো। আর একটা জিনিস আছে যে, জানো তো জনপ্রতিনিধিদের কিরকম সম্মান বা কতটুকু সম্মান করে লোক, সম্মানের চাইতে বদনামেই বেশি। আমার ধারণা, আমার সম্মান অসম্মানের পাল্লায় ওজন করলে সম্মানের পাল্লাটাই বোধহয় ভারী হবে, আমার ধারণা। লোকে যা বলে, আসলে তো কেউ বলে নাই যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ শুনছি। আর এই যে কাজগুলো যে করছি, আজকে তো লাখ লাখ টাকা একটা স্কুলে বা কলেজে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়। আমাকে শুধু একটা কলেজের একজন আমাকে একদিন একটা বেনসেন অ্যান্ড ভেস সিগারেটের প্যাকেট দিচ্ছে, সেটা ডিমলা কলেজ, ওই মহিলা কলেজ। আমি আসতেছিলাম, সময় দেওয়া, আমার গ্রামের ছেলে। এবং এইটাও ওরাই দিচ্ছে, ওই কমিটি, যে আপনি এটা করলেন, আপনি তো একটা ক্যান্ডিডেট দিলেন, আপনি তো ক্যান্ডিডেট দিবেন না, আমরা ক্যান্ডিডেট না থাকলে কোথা থেকে দেবো। তখন ওই ছেলেটাকে দিলাম। ও এখন রংপুরে আছে, বড় জব করে, ক্লাস 1 গ্যাজেটেড জব, আর বউ ক্লাস 1 গ্যাজেটেড জব, দুজনেই বাড়ি করছে রংপুরে। তো এই যে গ্যাপগুলো হয়েছিল, যে আনডেভেলপড যে ইয়াটা, এগুলো আমি মেকআপ করছি, যতদূর পারি আমি চেষ্টা করছি।
আর একটা এর বাইরে আমি কয়েকটা দেশে গেছি প্রতিনিধি হয়ে। যেমন লন্ডনে গেছিলাম প্রাইভেটেশন বোর্ডের প্রতিনিধি হয়ে একটা সেমিনারে। সেখান আমার ওয়াইফ ছিল, আমরা 2-3 জন গেছিলাম। সেখান থেকে প্যারিসে গেছি, আমেরিকায় গেছি, নিউ ইয়র্কে ওই যে জাতিসংঘ, নেপালে গেছি, আরো অনেক দেশে গেছি আর কি। ইন্ডিয়া তো যেটা ইতিহাসে, আমি কিন্তু ইতিহাসের একটি অংশ। এই কারণে বলবো, ইতিহাস কোনোদিন মিথ্যা হয় না। সাময়িকভাবে ইতিহাসকে কি ডিস্টর্ট করা যায়। ডিস্টর্ট মানে ধারণা চাপা দেওয়া যায় বা বিকৃত করা যায়, বিকৃত যেটা নয় সেইটা। কিন্তু আলটিমেটলি ইতিহাস ইতিহাসই। বিষয়টা হচ্ছে, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে একটা আইন করা হয়েছিল। আইনটা হচ্ছে যে যারা হত্যা করছে তাদের কোনো বিচার হবে না, হত্যাকারীদের কোনো বিচার হবে না। ইনডেমনিটি অর্ডিন্যান্স, জিয়াউর রহমান। অনেক বছর হয়ে গেল। 96-তে যখন আওয়ামী লীগের গভর্নমেন্ট আসলো, শেখ হাসিনা, তখন আমাদের বন্ধু ওই যে গাইবান্ধার ফজলে রাব্বি, আর তখনকার যে আইনমন্ত্রী ছিল খসরু, খসরু কুমিল্লা বাড়ি, আমরা একসঙ্গে পড়তাম। খসরু এই বিলটা আনলো, উপস্থাপন করলো, ফর টু রিপিল দ্য এন্টি পিপল ল। এটা তো আইনের বিরুদ্ধে। তখন আমি এইটার উপরে প্রায় 16 ঘন্টা বক্তৃতা করছি। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী ছাড়া কোনো মন্ত্রী 1 ঘন্টা বক্তৃতা করার সুযোগ পাই নাই। আমি 16 ঘন্টা গোটা ইতিহাসটা, এবং এই যে মৃত্যু, জীবন, খাদ্য, এগুলোর মালিক হচ্ছে আল্লাহ। এটাও তারা হাতে নিয়ে নিল, মেরে ফেললো, বিচার হবে না, এটা তো আইন বলে না। তাই এগুলো যুক্তি টুক্তি দিয়া বিভিন্ন বড় বড় বই রাতারাতি আমি একটা বিরাট পার্লামেন্ট হয়ে গেলাম রাতারাতি। আসলে তো জিনিসটা, তখন আইনটা পাস হয়ে গেল, বঙ্গবন্ধুর বিচার হলো, বঙ্গবন্ধুর বিচারে কয়েকজন জেল হলো, কয়েকজন ফাঁসি হলো, হলো না? এই যে কালকে খালাস হলো একজন, এটিএম আজহারুল। এটা হলো আমার এক্সট্রা, এগুলা সব এক্সট্রা। আসলে তখন যদিও দুই পরিচয়ে পরিচিত, একদিকে একজন প্রবীণ ভাইয়া, আর একদিকে একজন আইন প্রণেতা। ওই সময়টাই কিন্তু আমি পিপি ছিলাম। পিপি থাকার কারণে আমার ওই আইন ব্যবসার প্রতি চাপটা একটু কম ছিল। পিপি থাকলে তো ইচ্ছা মাফিক কেস করা যায় না, পিপির যে দায়িত্ব, এটা প্রাইভেট কিছু কেস থাকে। কিন্তু আমার ওই মামলা বা আইন পেশা দিয়ে কামাই করার চাইতে আমার নজরটা থাকতো ওই দিকে বেশি। ওই যে রাজনীতি, রাজনীতি ওই দিকেই। এইখানে আমি আমি কিন্তু সারা জীবন আমি পলিটিক্স করছি, কিন্তু আমি কোনোদিন পয়সার জন্য ওকালতি করিনি। যে যা দিছে কোনোদিন চাইনি। আর একটা জিনিস হচ্ছে যে আমার সম্মাননাটা এইভাবে, আমি যখন ডিস্ট্রিক্ট কাউন্সিলের চেয়ারম্যান হলাম, তখন কিন্তু আমি পিপিও। তখন এপিপি ছিল 2 জন। একজন হলো এখন যে শামীম, ও একজন এপিপি, আর একজন সাত্তার খান, মারা গেলেন কয়েকদিন, এই 2 জন, সাত্তার খান, রাইট। তখন আমি ওই যে আমার যে কেসগুলো আসতো, সেগুলো ওই ওদেরকে ইন্ডোর্স করতাম। তখন তো আমি একটু ব্যস্ত, কন্ডাক্ট করতে পারি না। তখন আমি ওদেরকে ইন্ডোর্স করতাম, কোনোটা সাত্তার খানকে দিতাম, কোনোটা শামীম কিন্তু আমার ভাইসা, মামাতো ভাইয়ের ছেলে। এইভাবে সম্মাননাটা করেছি। তবে আইন ব্যবসার আমার একটা উল্লেখযোগ্য স্মরণীয় ঘটনা আছে।
আইন ব্যবসায় পুলিশরা কিভাবে দুর্নীতি করে, এখন তো বিচারকও করে, এটা বলা উচিত না আমার। আমি তো এমনও শুনেছি যে হাইকোর্টেও দুর্নীতি হয়, দুটা জায়গায় হয়, একটা হলো রিটে আর একটা বেল ম্যাটার আর রিট, এই দুটাতে দুর্নীতি হয়। কারণ দুর্নীতি অবক্ষয় হয়েছে, তো অবক্ষয় আমাদের লয়ারদের হয়েছে, অবক্ষয় বিচারকের হয়েছে, আসো অবক্ষয় বিচারকের হয়েছে, অবক্ষয় জাস্টিসদের হয়েছে, কেউ বাদ নাই। এই যে এত আন্দোলন হতো, হলো কি বলে যে একতরফা একটা সরকার, অমুক তমুক। এখন যারা জাস্টিস হয়েছে হাইকোর্টে, এখন যারা রাতারাতি হলো অ্যাটর্নি জেনারেল, অমুক তমুক, কিভাবে এনি প্রসেস মেনটেন, কোনো প্রসেস মেনটেন করা হয়েছে নি, রাতারাতি হয়ে গেল। এখানেও হয়েছে এরকম, রাতারাতি হয়ে গেল। ঠিক বলছি কি আমি? এখন ওই একটা জায়গায় বলি, আমার কাছে একটা কেস আসলো কিশোরগঞ্জের 3 মার্ডার কেস। তখন আজাহার সাহেব, খান আজাহার, উনি তখন জাজ, পরে হাইকোর্টে গেছিলেন উনি। ইয়ারা করতো কি, বেশিরভাগে যখন আমরা কেস করি বা কোর্টে, তখন ওই ইয়ারা আসে, পুলিশের লোকগুলা, আইওরা নিয়ে আসে, ফাইল নিয়ে আসে, স্যার একটা সই, মানে আমি সই করলেও তো সব হালাল। আমি ওই প্রথম প্রথম করতাম, আর দুইটা কারণে, একটা ওই, আর একটা হলো যে তারিখ, ওরা তারিখ এক্সটেনশন চাই। তখন ল রিফর্ম অর্ডিন্যান্স হয়েছিল একটা, এখনো আছে সেটা বহাল, ল রিফর্ম অর্ডিন্যান্স। তাতে ছিল যে কত 60 ডেজের মধ্যে কেস রায় পর্যন্ত, 60 ডেজ, উইদিন 60 ডেজ। যদি এর মধ্যে আইও যদি তার চার্জশিট বা ফাইনাল রিপোর্ট না দিতে পারে, তাহলে জজ সাহেব একবার তাকে সময় দিতে পারবে। জজ, এটা শুধু জজই পারবে, আর কেউ পারবে না। তার আগে রিকমেন্ডেশন নিতে হবে টিভির। মনে আছে ওই যে লাল বিল্ডিংটা, ওইখানে বসতাম, জজ ওখানে বসতাম। তো আমি পরে দেখলাম যে এর আগে দুবার নিচে সে, এর আগে দুবার জজের নিচে। জজ সাহেবরা তো এত মনে রাখে না, এত খেয়াল করে না, আর জজের যে তারাও তো ওই রকম। আমি অবজেকশন দিলাম, যখন ফাইলটা দিল, ডেট এক্সটেন্ড করবে, তখন আমাকে পিপি জজ সাহেব বললেন যে পিপি সাহেব আপনার কি কোনো স্যার আমার অবজেকশন আছে। কি অবজেকশন? তখন আমি বললাম, দেখেন আপনি একবার পারেন, আইনটা দেখেন, আপনি ল রিফর্ম অর্ডিন্যান্স, কিন্তু অলরেডি আপনি দুবার দিয়ে দিচ্ছেন, আর ইট ইজ বার্ড হয়ে গেছে, আপনি আর দিতে পারবেন না। এটা একটা। আর একটা হলো, দিলেন না উনি। আর একটা হলো, একদিন ওই রেকর্ড প্রথমের দিকে দেখে দেখে আমার একটা ধারণা হলো যে আচ্ছা এরা বাসায় আসে না কেন, বা অবসর সময় আসে না, আমরা খুব ব্যস্ত থাকি যখন, সেই সময় ফাইলটা নিয়ে আসবে, স্যার একটা সই দেন, মানে অ্যাজিব যে আমাকে হুকুম করা হইতেছে, রেখে যাও, বাসায় রেখে যাও। আমি যদি বলছি বাসায় রেখে যাও আইওকে, তখন দেখলাম তোর চোখ মুখ ঘোলা হয়ে গেছে। আমি ফাইলটা দেখলাম ভালো করে, তখন কিন্তু একজন পুলিশের লোক আমার সাথে থাকতো, টিভি, ওই যে ফাইলটা নিয়ে দেখতো, দেখলাম ফাইলটায় 3 মার্ডার কেস, কিশোরগঞ্জ যে প্রপার, সেখানে একটা চায়ের দোকানের সামনে এই মার্ডারটা। ঠিক কখন? সন্ধ্যার পরে পরেই। তখন তো কারেন্ট ছিল না, তখন হ্যাসাল লাগ দিয়ে দোকান চালাই। আমি দেখলাম, দেখে সিডিটা ভালো করে দেখে, যে আলামতে গেলাম, আলামত কি কি আছে, আলামত লাগবে তো। যা দেখলাম যে ও যে সন্ধ্যার পরে 3টা মার্ডার আসামিদেরকে আইডেন্টিফাই করলো কিভাবে? অন্ধকারে তো আইডেন্টিফাই করা যায় না, তখন পূর্ণিমা, অমাবস্যা, অমাবস্যার অন্ধকারে কিভাবে? ওই যে হ্যাসার লাইটটা সে করেনি, সিজ করেনি, সিজার লিস্ট ওটা নাই। সিজার লিস্টে যদি না থাকে,
তাহলে কি আসামির কনভিকশন হবে? কারণ যারা ডিফেন্স লয়ার ওরা ব্যারিস্টার নিয়ে আসছে রংপুর থেকে, কিন্তু প্রশ্ন করবেন যে আপনি যে চিনলেন আইয়ুব সাহেব, কিভাবে চিনলেন? তখন তো বলবে অন্ধকার, ওই যে হ্যাচাক লাইট কোথায়, আপনার হ্যাচাক লাইট কোথায়? তো এগুলো এরা করে কি, ওইভাবে দিয়ে ওই টাকা না, একটা মোটা টাকা পার্টির কাছ থেকে যান খালাস হয়ে যাবে, চার্জশিট দিলাম কিন্তু খালাস হয়ে যাবে। পরে 7 বছর জেলে ছিল। ওই আমি যখন এমপি হয়ে গেলাম জেলা পরিষদে, তখন আমি জেলা পরিষদের দায়িত্বটা ওই ইয়াকে দিলাম, এদের কাছে হ্যান্ড ওভার করলাম। পরে তখন থেকেই ওই যে গেলাম, তখন থেকেই কিন্তু আমি আর প্র্যাকটিসে ফিরি না, এমনি আসি। আমি তো এখনো আসতেছি কোর্টে, তাই না? ও কিন্তু আমি তো ইয়া করি না, ব্যবসা করি না, প্রফেশন করি না তো। আমি আসার পরে যখন আমি এমপি আমাদের চলে গেল তখন আমাকে 2 জন জাজ, এখানে 2 জন জাজ, সিটিং জাজ, ওনারা আমাকে রিকোয়েস্ট করছিল, আমি ওহাব সহ দেখা করতে গেছি সৌজন্য সাক্ষাৎ। ওনারা আমাকে রিকোয়েস্ট করছিলেন 2 জন যে আপনি আসেন না কেন, আপনি সিনিয়র লয়ার আছেন। স্যার শোনেন, সব কিছুর একটা টলারেন্স আছে, সবকিছুর একটা টলারেন্স আছে, সবকিছুর একটা চাহিদা আছে। হ্যাঁ, ফুটবলে একটা প্লেয়ার এমনি এমনি হয় না, ক্রিকেটের একটা প্লেয়ার এমনি এমনি হয় না, বড় একটা ডাক্তার এমনি এমনি হয় না। সেখানে তার একটা চাহিদা, ডিভোশন, মনের একটা চাহিদা থাকে। এবং এইটা আমার ছিল যেটা, সেটা আমার মতে আমি মনে করি যে যতটুকু আশা করছিলাম তার সাথে আমি বেশি পেয়ে গেছি। লয়ার হিসাবে আমি মোটামুটি পরিচিতি আছে, সুনাম বদনাম আলাদা জিনিস। আর একটা হলো রাজনৈতিক কর্মী হিসাবে, স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে যেগুলো করার আমার মনে ছিল, আমার মনে হয় তার চাই বেশি আমি করছি, তার চাই বেশি আমি করছি। সুতরাং আমার কোনো আর কিছু করার আফসোস নেই। আর যেটা বললো যে তাহলে আপনি যে একটাও করতেছেন না, না পেশা না রাজনীতি, তাহলে আপনার পারিবারিক যে এক্সপেন্ডিচার এটা আছে তো। এটা আমার পৈতৃক কিছু সম্পত্তি আছে, আমার বাবা বললাম না ছোটখাটো জমিদার ছিলেন, আমার পৈতৃক কিছু সম্পত্তি আছে। মোটামুটি আমি তো অপচয় করি নাই, আমি চুরি করি নাই, বাটপারি করি নাই, অপচয় করি নাই, এখনো অপচয় করি না। তবে এমনভাবে চলি যাতে আমার কারো কাছে হাত পাততে হয় না। এইটাই, এই যে পৈতৃক ইয়ে সম্পত্তি বা ইয়া যেটা, এটার উপরে আমি চলি এবং হিসাব করে চলি, এবং কোনো ঘাটতি পড়ে না। দেখো আমি দুই দিক দিয়েই কিন্তু আমি, একদিক দিয়ে আশাবাদী আর একদিক দিয়ে হতাশাবাদী, দুটোই আমার মধ্যে কিন্তু কাজ করে। অনেকে বলে না যে আমি আশাবাদী, কিন্তু আমি দুটোই আছে আমার মধ্যে, হতাশাবাদীও হতাশা। একটা মানুষের জীবন নির্ভর করে সেই দেশটার অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে। দেশ যদি ভালো চলে, দেশ সুশৃঙ্খল চলে, দেশে আইনের শাসন থাকে, তাহলে মানুষটাও ভালো থাকবে, তুমিও ভালো থাকবে, আমি থাকবো। তো সেই দিক দিয়ে আমি হতাশাবাদী। আমাদের বোধহয় ভাগ্যে, আমার ভাগ্যে তো নয়ই, আগামী প্রজন্ম কাছে কিছু ভালো আশা করা বোধহয় আর যায় না। আগে যারা বড় ছোট ছিল, জুনিয়র সিনিয়র, একটা শ্রদ্ধাবোধ ছিল, জুনিয়ররা সিনিয়রদেরকে শ্রদ্ধা করতেন, সিনিয়ররা জুনিয়রদেরকে কি করতেন, আদর স্নেহ করতেন। এটা নাই। টিচার ছাত্রদেরকে পড়াইতেন, এবং এমনও শুনেছি সন্ধ্যার পরে রাত্রে গোপনে বাড়ির পাশে যে দাঁড়ায় থাকতেন, ভালো ছাত্র হলে ছেলেটা কি করতেছে, পড়তেছে কিনা। এমনও উদাহরণ আমার কাছে আছে। এই যে আসির মিয়া ছিলেন না, নাম করা টিচার, ওনার ভালো ছাত্র যারা, ভালো ছাত্রদের মধ্যে কয়েকজনকে আমি চিনি, উনি রাত্রে হাঁটতে হাঁটতে ওই বাসাগুলোতে গিয়ে, এবং উনি প্রাইভেট পড়াইতেন না, কারো কাছে টাকা নিতেন না। এই যে একটা দিক, অবক্ষয়, এই অবক্ষয়টা সর্বস্তরে হচ্ছে, এই অবক্ষয়টা আইন ব্যবসায়ও এসে হচ্ছে।
রাজনীতি তো হয়েছে। দেখো, আমাদের পাকিস্তান আমল ছিল, ভাগ হলাম, পুরো পাকিস্তান হলাম, ছাত্র নেতা সব জায়গাতে কিন্তু ছাত্র নেতারাই নেতৃত্ব দিয়েছে। নেতৃত্ব মানে ওইভাবে না যে একেবারে সব দায় দায়িত্ব তাদের, জাতীয় নেতারা ছিল, পাশাপাশি তারাও ছিল, কিন্তু তাদের যে ছাত্র হিসাবে যে দায়িত্বটা সেটা তারা বাদ দেয়নি। আজকে দেখো, একটা আন্দোলন হলো শুরু, দেশে এটা একটু রাজনীতির কথা একটু টাচ করে যাই। রাজনীতির কথা বলা যাবে না, যদি কিছুই না বলি তাহলে তো ইতিহাস থাকবে না। তারা শুরু করলো কোটার আন্দোলন। কোটা চাই এত, মুক্তিযোদ্ধার কোটা এত, ছাত্রের কোটা এত। কোটার আন্দোলনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সরকার ইচ্ছা করলে হয়তো ডিলে হইতো, কিন্তু দিয়ে দিতে পারত। দিলেন না তো, গভর্নমেন্ট শেখ হাসিনা তো আলটিমেটলি দিয়েই দিলেন। এই দেওয়াটা যদি আগের দিন দিতেন তাহলে তো এই বিপর্যয়টা হইতো না দেশের, তখন দেশ ছেড়ে পলাইতে হইতো না, তাই না? এখন ব্যাপার হচ্ছে, এটা হয়েছে এই জন্যই আল্লাহ তাকে সরাইছে। আন্দোলনে সরে নেই, কিন্তু সে আন্দোলনের সরলে 7 দিন আগে টের পাইতো যে না, আমি আর টিকতে পারতেছি না। আল্লাহ তাকে সরাইছে। এত দুর্নীতি করছে, এত খারাপ কাজ, আরো কাজ আছে, আরো খারাপ আছে, যেটা আমি বলবো না, কারণ আমি তো তার ঘনিষ্ঠ ছিলাম, অনেক কিছু জানি। প্রথমত আমার বাবা, আর দ্বিতীয়ত হচ্ছে বঙ্গবন্ধু। আমার ধারণা, আমার যে নির্বাচনী এলাকা, সেই এলাকায় যে মৌলিক চাহিদাগুলো মানুষের, খাদ্য, আশ্রয়, স্বাস্থ্য, মৌলিক চাহিদা অধিকার, আমার মনে হয় এই মৌলিক অধিকার চাহিদার যেখানে ঘাটতি ছিল, আমি সেইগুলোতে কাজ করার চেষ্টা করেছি এবং অনেক জায়গায় সফল হয়ে আমি মনের শান্তি পেয়েছি। আর আমি ব্যক্তিগতভাবে একজন গ্রামের, প্রত্যন্ত গ্রামের একজন ছেলে হয়ে, একজন প্রভাবশালী মুসলমান পরিবারের সন্তান হিসাবে আমার মনে হয় আমি বাঁশের খড়ম পরে চলা শুরু করার থেকে শুরু করে আজকের পর্যায় পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে সফল। আমার বোধহয় এই তখন থেকে 2008 সাল থেকে রাজনীতির যে বিবর্তন, রাজনীতির যে দুর্নীতি, রাজনীতি সব কিছু মিলে আমি 8 সাল থেকে রাজনীতির থেকে রিটায়ার করছি। যে এই এই দুর্নীতির সঙ্গে বা এই বদনাম কামাইয়ের যে কর্মক্ষেত্র, এর মধ্যে আমার না থাকাই উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের মানে আইনের শাসন, যেটা আইনের শাসনটা কড়াকড়িভাবে দেশে প্রতিষ্ঠিত হওয়া দরকার। কারণ আইনের শাসন না থাকলে কোনো কিছুই হয় না। সেখানে গণতন্ত্র হয় না, সেখানে স্বাধীনতা থাকে না, সেখানে মৌলিক অধিকার থাকে না, কিছুই থাকে না। সেই জন্য আমি মনে করি আমাদের এই জেলা পর্যায় থেকে, নিম্ন স্তর থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার ব্যবস্থায় কিছু সংস্কার, এটা কিন্তু কাগজে কলমে কিন্তু সংস্কারগুলো না। আর একটা হচ্ছে আমাদের লয়ারদের মধ্যেও কিছু সংস্কার, এই সংস্কারগুলা কিন্তু কাগজে কলমে না। কাগজে কলমে সংস্কারকে আমি বিশ্বাস করি না। সংস্কারটা হলো বিবেকে। বিবেক, এই যে বলে যে সব কিছু সমাধান কি নির্বাচন, নির্বাচন হলো, এমপি হলো, মন্ত্রী হলো, বিবেক যদি তাদের ঠিক মতো না কাজ না করে, তাহলে ওই নির্বাচনে কি সব সলিউশন হলো? এই জন্য আমার মনে হয় সংস্কার, আত্মিক সংস্কার এবং যে বিবেক, বিবেকের সংস্কার দরকার। এই যে বললাম যে আইনের শাসন না থাকলে কোনো কিছুই হয় না। আইনের শাসনটা তো একটা পর্যায়ে থাকলে হবে না। রাইট, হাইকোর্ট বা প্রাইম মিনিস্টার ডাউন টু
চৌকিদার, এরা কিন্তু সবাই আল্লাহর প্রতিনিধি। আমি কোরআন শরীফে হাদিসে পেয়েছি এবং কোরআনের যে তফসিরে পেয়েছি যে মসজিদের ইমাম, একজন লয়ার, একজন চৌকিদার, প্রধানমন্ত্রী, এমপি, জাজ, এরা সবাই কিন্তু একজন আল্লাহর প্রতিনিধি। আল্লাহর ইঙ্গিত ছাড়া কোনো কিছুই হয় না। সুতরাং আল্লাহর কিছু তাদের কিছু জবাবদিহিতা থাকবে। সেই জন্য আমি মনে করি যে এই যে তুমি যাদের কথা বললে, তাদের ওই ইহকাল শেষকাল না, এই দুনিয়াই শেষ দুনিয়া, আর একটা আছে। এই ইহকাল এবং পরকালের দুইটাকেই সমন্বয় করে দেশ পরিচালনা এবং আইনের শাসন কায়েম করা, এটা সিনিয়র জুনিয়র সবারই দায়িত্ব।